আসসালামু আলাইকুম। আমরা সিএম এর কস্ট অ্যাকাউন্টিং এর যে কোশ্চেনগুলো আগে হয়ে গেছে সেগুলো সলভ করছিলাম। আমরা পার্ট 1 করেছি, আজকে পার্ট 2 তে আছি। আমরা সিএম এর মে 2026 যে এক্সামিনেশনটা হয়েছিল কস্ট অ্যাকাউন্টিং এর সেই কোশ্চেনটা দেখছিলাম। আমরা পার্ট 1 এ আমরা কিছুটা দেখেছি, পার্ট 2 তে আমরা আজকে কিছুটা দেখব। সো পার্ট 2 তে আমি ট্রু ফলসটা একটু দেখব। ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে, সার্ভিস কস্টিং ইজ কল্ড অপারেশন কস্টিং। আচ্ছা, সো এটা ফলস। কেন ফলস? এখানে যে শব্দটা বলেছে অপারেশন কস্টিং, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। অপারেশন কস্টিং বলতে সাধারণত বোঝায় যে কোনো একটা প্রোডাক্টের, সাধারণত কোনো প্রোডাক্টের তো অনেকগুলো প্রসেস থাকে বা অপারেশন থাকে। সো কোনো একটা প্রোডাক্টের স্পেসিফিক অপারেশন বা প্রসেস কমপ্লিট করার জন্য যে কস্টিং হয় সেটাকে বলা হয় অপারেশন কস্টিং। যেমন একটা প্রোডাক্টের কাটিং সেকশন আছে, অ্যাসেম্বলি সেকশন আছে। সো কাটিং হচ্ছে একটা অপারেশন বা প্রসেস। এই প্রসেসটা কমপ্লিট করার জন্য যে কস্টিং হবে সেটাকে বলা হয় অপারেশন কস্টিং। আচ্ছা, আর অপারেটিং কস্টিং কি? অপারেটিং কস্টিং হচ্ছে কোনো একটা সার্ভিস কমপ্লিট করার জন্য বা কন্ডাক্ট করার জন্য যে কস্টিংটা হয় সেটাকে বলা হয় অপারেটিং কস্টিং। সো এই যে বলা হয়েছে যে সার্ভিস কস্টিং ইজ কল্ড অপারেশন কস্টিং, এটা ফলস। এটার আনসারটা কি হবে? আনসারটা হবে সার্ভিস কস্টিং ইজ অলসো কল্ড অপারেটিং কস্টিং, নট অপারেশন কস্টিং। অপারেশনটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, আর অপারেটিংটা হবে সার্ভিসের ক্ষেত্রে। আচ্ছা, বি নাম্বারটা একটু দেখি। বি নাম্বারে বলেছে যে টার্গেট কস্টিং ফোকাসেস ম্যানুফ্যাকচারার ড্রাইভার প্রাইস। তার মানে কি? তার মানে যে টার্গেট কস্টিংটা ম্যানুফ্যাকচারাররা যারা আছে তারা কস্টিং করে বা প্রাইসিং করে। বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না, এটা ফলস। গতকাল আমি যে পার্ট 1 দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে টার্গেট কস্টিং ব্যাপারটাকে আগে বুঝতে হবে। টার্গেট কস্টিং এর ব্যাপারটা যে আগে ম্যানুফ্যাকচারাররা ওনারা যেটা করেন যে মার্কেটে একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস কত। যেমন গতকাল আমি সিঙ্গারার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা জানি যে মার্কেটে এখন সাধারণত দেখা যায় একটা সিঙ্গারার দাম 10 টাকা। তার মানে যে প্রাইসটা কিন্তু ওইখান থেকে নির্ধারিত হচ্ছে যে মার্কেটে 10 টাকা প্রাইস আছে, এটা হচ্ছে আমার টার্গেট প্রাইস। এখান থেকে আমি যে ডিজায়ার প্রফিটটা করতে চাই, যেমন ধরেন আমি প্রফিট করতে চাই একটা সিঙ্গারায় 2 টাকা। তার মানে আমার মার্কেটের প্রাইস হচ্ছে 10 টাকা, যেটা আমি ডিটারমাইন করব, এবং সেখান থেকে আমার ডিজায়ার যে প্রফিট 2 টাকা, এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে 8 টাকা। এই 8 টাকায় আমাকে সিঙ্গারাটা তৈরি করতেই হবে। হ্যাঁ, এইটাই আমাদের টার্গেট কস্টিং এর বিষয়। সো টার্গেট কস্টিং আসলে ম্যানুফ্যাকচারাররা যে প্রাইসটা নির্ধারণ করে ব্যাপারটা সেটা না। এটা কাস্টমার কর্তৃক বা মার্কেটে যে প্রাইসটা থাকে সেইটা সেটার মাধ্যমে নির্ধারিত হয়। সো আনসারটা হবে টার্গেট কস্টিং ফোকাসেস কাস্টমার অর মার্কেট ড্রাইভের প্রাইস। অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা থাকে বা কাস্টমাররা যে প্রাইসটা দিতে চায় সেই প্রাইসটাকেই ধরা হয়, এবং সেখান থেকে ডিজায়ার প্রফিট বাদ দেওয়ার পরে যে কস্টিংটা থাকে ওই কস্টিং এ তারা প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করে। সো আনসার হবে টার্গেট কস্টিং ফোকাসেস কাস্টমার অর মার্কেট ড্রাইভেন প্রাইস। আচ্ছা, 3 নাম্বার লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স মেজার প্রোডাক্টিভিটি। অ্যাবসলিউটলি এটা আনসার ট্রু। কারণ লেবার ইফিসিয়েন্সি যে ভ্যারিয়েন্স, ওখানে আমরা কি দেখি? ওখানে আমরা দেখি যে স্ট্যান্ডার্ড আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ার বাদ দিয়ে দেন স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে ভাগ মানে গুণ করে। তার মানে কি যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য একটা স্ট্যান্ডার্ড আওয়ার আছে, কর্মঘন্টা আছে। আমি ওই কর্মঘন্টার মধ্যে আসলে প্রোডাক্টটা তৈরি করতে পারছি কিনা এটাই আসলে আমরা লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স দিয়ে ক্যালকুলেট করি। সো ডেফিনেটলি এই লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আসলে প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা বা ইফিসিয়েন্সি, এটাই মেজার করে। সো এটা আনসার ট্রু। এরপরে যেটা আছে 4 নাম্বার, under the average price method of valuing material issues, a new issue price is determined after each purchase. ওকে, হ্যাঁ, এটাও ট্রু। এটা ট্রু কেন? আগে বুঝি যে এভারেজ প্রাইস মেথডটা আসলে কি। এভারেজ প্রাইস মেথডটা ধরেন আপনার কোম্পানিতে লাইক স্টক আছে 1,000 ইউনিক প্রোডাক্ট, এবং এগুলো ধরেন 10 টাকা করে।
হুম। সো এইটা হচ্ছে আপনার এক্সিস্টিং স্টকে আছে প্রোডাক্ট। সো নতুন করে যদি আপনি আরো ধরেন 100 ইউনিট কিনলেন, লাইক 100 টাকা দিয়ে কিনলেন বা 50 টাকা দিয়ে কিনলেন, তখন আমরা কি করব? তখন হচ্ছে আগে যা ইউনিট ছিল সেই ইউনিটের সাথে নতুন যা ইউনিট কিনেছেন সেটা ইউনিট যোগ করে দেব। মানে আগের ইউনিটের সাথে বর্তমান ইউনিট যোগ করে দেব, বা পরে যে পারচেস করলেন সেটা ইউনিট যোগ করে দেব, এবং আগের প্রাইসের সাথে বর্তমান যেই প্রাইসে কিনলেন সেটা যোগ করে দিব। করে আমরা কি করব? আমরা হচ্ছে যে এভারেজ বের করি কিভাবে? এভারেজ প্রাইস কিভাবে বের করি? যে কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দেব। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই। আবার যদি আমি আবার নতুন করে পারচেস করি তাহলে আবার কি করব? এক্সিস্টিং যা ছিল, এক্সিস্টিং যা কোয়ান্টিটি এবং যা প্রাইস ছিল সেটার সাথে আবার নতুন করে যা পারচেস করলাম সেই পারচেস ইউনিট এবং পারচেস প্রাইস এগুলো যোগ করে দেন হচ্ছে যে আমরা এভারেজ করব। সো এইটাই মানে এভারেজ প্রাইস মেথড, এটা খুব ইজি। এই ব্যাপারটা হচ্ছে যে এক্সিস্টিং যা থাকবে তার সাথে নতুন করে যা পারচেস মানে আসবে সেটার কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করবেন, প্রাইসের সাথে প্রাইস যোগ করবেন, দেন হচ্ছে যে এভারেজ বের করবেন। সো এটা আনসার ঠিকই আছে। আচ্ছা, এরপরে ই নাম্বারে কি আছে? ই নম্বরে বলেছে abnormal gain occur when actual loss is greater than the expected normal loss। আচ্ছা, এখানে বলা আছে যে অ্যাবনর্মাল গেইন অকার, অ্যাবনর্মাল গেইনটা হবে যখন অ্যাকচুয়াল লসটা হচ্ছে গ্রেটার হবে কার থেকে? নর্মাল লস থেকে। আচ্ছা, এটার আনসারটা কিন্তু ফলস, এটা ট্রু না, এটা ফলস। এটা উল্টা হবে। হ্যাঁ, আমরা যদি একটু আনসারটা দেখি, আনসারটা হচ্ছে abnormal gain occur when actual output is greater than the expected output। আহ সো এটা যদি আমি একটু বুঝিয়ে বলি এটার বিষয়টা কি হয়েছে, আগে আমাদের আসলে বুঝতে হবে যে আসলে নর্মাল লস এবং হচ্ছে অ্যাকচুয়াল লস এই দুইটা বিষয় কি, এটা আগে বুঝতে হবে। নর্মাল লসটা কি? নর্মাল লসটা হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করি, মানে উৎপাদনের আগেই আমরা ধরে নিই যে এই লসটা হবে। যেমন ধরেন 1,000 ইউনিট প্রোডাক্ট আমরা প্রডিউস করব, তো আমরা ধরেই নেই, ধরলাম যে আমরা আগে থেকেই এক্সপেক্ট করে আছি যে 10% লস হবেই, 10% প্রোডাক্ট প্রডিউস করার সময় নষ্ট হবে বা লস হবে। সো 1,000 ইউনিটের মধ্যে ধরেন 10% লস, এটা আমরা এক্সপেক্ট করে আছি, এটাকে বলা হয় নর্মাল লস। সো 1,000 ইউনিটের মধ্যে যদি 10% লস হয় তাহলে কত ইউনিট? 100 ইউনিট লস হবে। 1,000-এর 10% 100 ইউনিট লস হবে, এটা আমরা ধরেই নিচ্ছি, এটাকে বলা হয় নর্মাল লস। কিন্তু প্রোডাকশন করতে গিয়ে দেখা গেল যে আসলে 100টা ইউনিট লস হয় নাই, অ্যাকচুয়ালি লস হয়েছে 80টা। মানে আমরা ধরেছিলাম বা প্রত্যাশা করেছিলাম যে 100 ইউনিট লস হবে, বাট অ্যাকচুয়ালি হয়েছে 80টা। তার মানে আমি যা প্রত্যাশা করেছি তার থেকে কম লস হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাবনর্মাল গেইন। সো এইখানে যে আনসারটা দেওয়া আছে এটা আসলে উল্টা, এটা ফলস, এটা উল্টাটা হবে। এটা হচ্ছে যে যদি আহ, মানে নর্মাল লস, নর্মাল লস যদি হচ্ছে আমাদের 100 ছিল আর আমাদের অ্যাকচুয়াল লস ছিল হচ্ছে 80, সেই ক্ষেত্রে এটা অ্যাবনর্মাল গেইন হতো। বাট এটা এটা উল্টা হয়েছে। সো এইটা হবে অ্যাকচুয়ালি, এটার সঠিক আনসার হবে অ্যাবনর্মাল লস অকার when the actual loss is greater than the expected normal loss। মানে যেমন ধরেন আমি ধরেছিলাম 100টা ইউনিট প্রোডাক্ট, মানে 100টা ইউনিট আমার নর্মাল লস হবে, কিন্তু অ্যাকচুয়ালি লস হয়েছে হচ্ছে লাইক 120টা। তখন হচ্ছে এটা হতো কি, তখন হচ্ছে এটা হতো অ্যাবনর্মাল লস। সো এখানে এটা হবে ফলস, এটার সঠিক আনসার হবে হচ্ছে অ্যাবনর্মাল গেইন না, অ্যাবনর্মাল লস অকার হোয়েন দ্য অ্যাকচুয়াল লস ইজ গ্রেটার দ্যান দ্য এক্সপেক্টেড নর্মাল লস। সো আজকে পার্ট 2 এটুকুই থাক, আবার পার্ট 3-তে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। সো থ্যাংকস ফর ওয়াচিং।